আমি মীরা হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময়ে রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলি, আজও এর ব্যতিক্রম নয়। ষষ্ঠ দফার উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে, সেটিকে কেন্দ্র করে আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি। আমরা জানতে চেষ্টা করব উপজেলা নির্বাচন কি বার্তা দিল, সেটিকে সামনে রেখে আমরা আমাদের আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি উপজেলার বার্তা। আর এজন্য আলোচনা করতে আমরা আমাদের স্টুডিওতে দুই অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করব আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। আজিজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই মাছরাঙা টেলিভিশনের প্রধান সম্পাদক রেজওয়ানুল হক রাজা ভাই। রাজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের আলোচনায় এসেছেন। আমি শুরুতে যেটা বলছিলাম সেটা ধরে আলোচনাটা ঢুকতে চাই। আজিজ ভাই, আমি বরং একটা শীর্ষ দৈনিকের সম্পাদকীয়তে যে বিষয়টাকে উল্লেখ করা হয়েছে নির্বাচনকে ঘিরে, সেটাকে দিয়েই আসলে প্রথম প্রশ্নটা আমরা রাখতে চাই। তারা বলছিলেন যে উপজেলা পরিষদ নির্বাচনটা হলো, সেই নির্বাচনে ভোটারদের প্রার্থী বাছাই করার তেমন খুব একটা সুযোগ ছিল না বলে ক্ষমতাসীন দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখাতে নানান ধরনের কৌশলে আশ্রয় নিয়েছিলেন, যা কেবল আমাদের দেশেই নয়, বিশ্বের নির্বাচনী ইতিহাসে বিরল এবং অভূতপূর্ণ। এখন এই অভূতপূর্ব এই নির্বাচন করে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচন থেকে আসলে আমরা কি কি বার্তা পেলাম? আপনি কি বার্তা পেলেন? ধন্যবাদ আপনাকে। আমি নিজেও একটা লিখেছি, আপনাদের হাউজের পত্রিকায় ছাপা হয়েছে। কারণ হচ্ছে কি, জাতীয় নির্বাচন যেটা হয়ে গেল, সেখানে বিরোধী দল অংশগ্রহণ না করার ফলে প্রতিদ্বন্দ্বিতামূলক এবং অংশগ্রহণমূলক দেখাইতে কিছু দল তৈরি করা হলো, দুটো তিনটা, এবং এক দলের ভিতর অর্থাৎ আওয়ামী লীগের ভিতর থেকেই 3 ধরনের প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দেখানোর চেষ্টা করা হলো। এই করতে গিয়ে আওয়ামী লীগের তৃণমূলে নানান রকম বিভাজন তৈরি হয়। তৃণমূলে তো এইটাতে আপনার যেটা পেপার পত্রিকাও লেখা হয়েছে, এই বিভাজন কি শুধু আওয়ামী লীগে না, দলাদলি সব পার্টির ভিতরে, ছোট বড় পার্টিতেও আছে। কিন্তু এটা ছিল ওই নির্বাচন কেন্দ্রিক, জাতীয় নির্বাচন কেন্দ্রিক যে দল আওয়ামী লীগের তৈরি হয়েছে, এত শক্তিশালী গ্রুপিং ছিল না। এটা আনম্যানেজেবল পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তো যার ফলে এবারের উপজেলা নির্বাচনে তখন দেখা গেল যে কাউকে নমিনেশন দেওয়া কঠিন। কারণ একজনকে নমিনেশন দিলেই দেখা যাবে যে ওই যে গ্রুপ, ডামি প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, নৌকা প্রতীকের প্রার্থী, এছাড়া 14 দল আছে, এরকম অন্যরা সব বিরোধিতা করবে তার। আবার একটা সম্ভাবনা ছিল যে বিএনপি যদি স্থানীয় সরকার নির্বাচনে এসে পড়ে, তাহলে তো নির্বাচনে উতরানো কঠিনও হয়ে যেতে পারে। এইসব কারণেই কিন্তু সরকার প্রতীক থেকে সরে আসছে। হ্যাঁ, এবং আমি এটাকে ভিন্ন ভাষায় লিখেছি। তো এইটা, এবং এই যে প্রতীকটা যখন করা হয়, তখনও কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ যে এই উপজেলা করার পরে যে উপজেলা নির্বাচনটা, মানে উপজেলা স্থানীয় সরকার কাঠামোটা মোটামুটি স্বতন্ত্র করতে চেষ্টা করেছে। কিন্তু যাই হোক, আওয়ামী লীগ সরকারে আসার পরে দেখলো যে আগে তো প্রতীক ছিল না, যে কেউ নির্বাচন করতে পারত। এইটা প্রতীক শুধুমাত্র মেয়র, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাচনের চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান প্রতীক, আর বাকিরা প্রতীক না। তখন কিন্তু বিরোধী দল সহ মোটামুটি স্থানীয় সরকার বিশেষজ্ঞ সবাই এটার আপত্তি করেছে। আপত্তি সত্ত্বেও এটা আইনটা বহাল আছে, কিন্তু প্রতীকটা করে ফেললো। প্রতীকটা করে ফেলার পরেই এটা পলিটিসাইজ হয়ে গেল। তখন দেখা গেল 2015 সালে কথা বলছেন। হ্যাঁ, 2015 আইনটা হওয়ার পরে এটা। আর এখন আগে যেমন এলাকার গণ্যমান্য লোক, যেমন আমার ছোট ভাইয়ের শ্বশুর 20 বছর একা চেয়ারম্যান ছিল, তার ফ্যামিলিতে এখনো চেয়ারম্যান।
হ্যাঁ, তো গণ্যমান্য লোক যারা শিক্ষক বলেন অনেক, এখন ওইটা বন্ধ হয়ে গেল। এখনো দেখেন প্রতীক তুলে নেওয়ার পরেও ওই এনভায়রনমেন্টটা ফিরে আসে। তৃণমূলের বিভাজনটা যেটা শুরু হয়েছিল সেটা আর মেটেনি, কিন্তু এই বিভাজন থেকে সরে গিয়ে আওয়ামী লীগের তো একটা খুব আগ্রহ ছিল, বা তারা বলছিল যে তারা সংঘাত এড়িয়ে ভোটার উপস্থিতি বাড়ানোর দিকে তাদের লক্ষ্যটা ছিল। সেই লক্ষ্যে তারা কতটুকু পৌঁছলো সেটা বিশ্লেষণ জানতে চাইবো। পাশাপাশি যে ভোটারটাকে তারা আনতে পেরেছে এখন পর্যন্ত আমরা সরকারি যে হিসেব জানি বা নির্বাচন কমিশনের হিসেব, সেটাতেই কমিশন বলেন কিংবা ক্ষমতাসীন দল বলেন তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। আপনি কি মনে করেন সন্তুষ্টি জায়গা নেই? না, সন্তুষ্টি প্রকাশ করার জায়গা আছে, কারণ 1% ভোট হলেও তো আমাদের সংবিধান অনুযায়ী বৈধ। অনেক দেশেই তো আছে যে 51% ভোট না হলে রি-ইলেকশন হবে, আমাদের দেশে তো সেটা নাই। তবে আমাদের নির্বাচন কমিশন এখন, আমরা কি প্রথমে বলল যে আপনার 30 থেকে 40% হতে পারে, এটা অনুমান, মাঝামাঝি একটা কিছু হবে। ফাইনালি বোধহয় 36 পয়েন্ট সামথিং অফিসিয়ালি কমিশনার আলমগীর সাহেব ঘোষণা করেছেন, কিন্তু বিবিসিতে কিন্তু রিপোর্ট করেছে 20%-এর নিচে ভোট কাস্ট হয়েছে। তো এখন জাতীয় নির্বাচন এবং এই নির্বাচনের প্রশ্ন যদি আসেন, বরাবরই দেখেছি যে আওয়ামী লীগের ভোট, বিএনপির ভোট যদি বলেন, তাহলে এদের ভোট কিন্তু 34 থেকে 37% পর্যন্ত। তাহলে এই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তাহলে তো আওয়ামী লীগের ভোটও টোটালটা ভোট দিতে আসে নাই, এবারেও তো আসে নাই। তো এবারেও আসে নাই কারণ যে এই যে বিএনপির থেকে নির্বাচনটা বর্জন করেছে, তাতে যেটা আমি যতটুকু জেনেছি যে আসলে বিএনপির অধিকাংশ লোক ভোট দিতে যায় নাই, বিশেষ করে যারা নেতাকর্মী। আর বিএনপির থেকে যারা ইলেকশন করতে গেছে তাদেরকে বহিষ্কার করার ফলে তারাও অনেকটা নিঃসঙ্গ হয়ে গেছে, মানে নেতাকর্মীরা তাদের পক্ষে কেউ কাজ করে নাই। এখন ইন্ডিভিজুয়ালি ইলেকশন করেও অত গণ্যমান্য বা প্রভাবশালী হওয়ার কারণে 7 জন কিন্তু বিএনপির বহিষ্কৃত 7 জন কিন্তু জিতে গেছে 139টা উপজেলার মধ্যে। মানে যেটাকে আপনি বলছেন যে বিএনপি যে 60 থেকে 62 জনকে বহিষ্কার করেছিল তাদের দল সিদ্ধান্ত মানার জন্য, সেখান থেকে 7 জন জিতেছে। 7 জন জিতেছে। তাহলে সিদ্ধান্তটা কি ঠিক ছিল না ভুল ছিল? না, সিদ্ধান্ত, বিষয়টা হচ্ছে যে এখানে একভাবে বললে তো হবে না, একটা নিরপেক্ষ নির্বাচনের আবহাওয়া তৈরি করতে হবে, পরিবেশ তৈরি করতে হবে সরকারকে, সেটা হয় নাই। আর যেহেতু বহুদলীয় গণতন্ত্র, নির্বাচন হলে সব দলকে নির্বাচনে যেতে হবে, এটাও ঠিক, কিন্তু উভয়েরই দায়িত্বেই এখানে ঘাটতি আছে বলে আমার কাছে মনে হয়। কারণ এখন যে জায়গায় চলে গেছে যে নির্বাচনে সরকার এমনভাবে আয়োজন করে যাতে তাদের নির্বাচনটা এনশিওর থাকে, আবার বিরোধী দলও ভাবে যে সরকারের অধীনে নির্বাচন করলেই মানে খাঁচার ভিতরে ঢুকে যাওয়া এবং ইচ্ছাকৃত দেখা যাবে জাতীয় নির্বাচনের মতো 6 সিট দিয়ে দিবে, এরকম হইতে পারে। এই রিস্ক বিরোধী দলও নিচ্ছে না। অর্থাৎ নির্বাচনের পরিবেশটা বাংলাদেশে কিন্তু অনেকটা নষ্ট হয়ে গেছে। রেজওয়ানুল হকের বিশ্লেষণটা শুনতে চাইবো। আপনার কাছে কি মনে হয় যে এই উপজেলা পরিষদ নির্বাচন আমাদেরকে কি বার্তা দিল প্রথম ধাপে? পাশাপাশি এটাও যদি একটু যোগ করেন যে আমরা এখন পর্যন্ত সিইসির যে বক্তব্য পাচ্ছি তাতে তিনি বলছেন যে টার্নওভার, যদিও কোনো কোনো গণমাধ্যম বলছে যে এখন পর্যন্ত সর্বনিম্ন ভোটের রেকর্ড, তারা সংখ্যা ধরে বলছে যে একেবারে 1985, 1990, 2009, 2014, 2019 কী পরিমাণ ভোটের সংখ্যা পড়েছিল সেটাকে উল্লেখ করে বলছেন যে এখন পর্যন্ত সর্বনিম্ন ভোটের রেকর্ড এটা। এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে সিইসির যে বক্তব্য যে ধান কাটার কারণে প্রচুর মানুষ ধান কাটছেন, এই কারণে হয়তো বা আবহাওয়ার কারণে ভোটার সংখ্যা কম হয়েছে, আপনার কি মনে হয় যে এই কারণে আসলে ভোটার সংখ্যাটা কম হয়েছে, নাকি কারণটা অন্য জায়গায় আছেন যেটা তিনি বলেননি? ধন্যবাদ। প্রধান ইলেকশন কমিশনার সাহেবের যে যুক্তি, উনি বলেছেন যে এটা উনি শুনেছেন, টার্ন আউট কম হওয়ার পিছনে সিইসি সাহেবের যে যুক্তি তিনি দিয়েছেন সেটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় নাই। কারণ হচ্ছে এত ভোট কম পড়ার কথা না। যেখানে ধরেন বিএনপি তো নাই, বিএনপি না থাকলে, প্রধান বিরোধী দল না থাকলে বিএনপি সমর্থক যে ভোটার তারা অ্যাবসেন্ট থাকবে, এটা আমরা যদি ধরেও নেই। আজিজ ভাই ঠিকই বলেছেন যে যদি আওয়ামী লীগের সমর্থন আমরা চিন্তা করি, আওয়ামী লীগের সমর্থন চিন্তা করলেও যে পরিমাণ ভোট পড়ার কথা সেটা পড়ে নাই। ইনফ্যাক্ট ইলেকশানে গত কিছুদিন ধরে
ধরেন জাতীয় নির্বাচন হয়ে গেছে 7ই জানুয়ারি, তারপরে উপজেলা ইলেকশন হলো প্রথম ধাপ, যদিও 4 ধাপে উপজেলা ইলেকশন হবে, তার মধ্যে প্রথম ধাপ মাত্র হয়েছে। এখনই উপজেলা ইলেকশনের পুরো বিষয়টা নিয়ে আলোচনা করার সময় এখনো আসে নাই। ওকে, কিন্তু আমি আজিজ ভাই যা বলেছেন সেরকম না হলো আমি এই প্রশ্নে একমত যে ইলেকশন সিস্টেমটা একটা ইমব্যালেন্স অবস্থায় চলে গেছে। প্রধান বিরোধী দল, আমাদের ইলেকশন কিন্তু স্থানীয় সরকার নির্বাচন কখনোই মানে আপনার আওয়ামী লীগ যখন দলীয় প্রতীক ইন্ট্রোডিউস করলো তার আগ পর্যন্ত উপজেলা ইলেকশন, আমরা যদিও বলি এটা দলীয় নির্বাচন নয়, কিন্তু নৌকা প্রতীক দেওয়ার আগ পর্যন্ত কিন্তু ইলেকশন দলীয়ভাবেই হইতো। বলে দেওয়া হতো কোন প্রার্থী কোন দলের সমর্থক, আওয়ামী লীগও তাদের নমিনেশন দিয়ে দিত, বিএনপি তাদের নমিনেশন দিত, কিন্তু অফিসিয়ালি খাতা কলমে তারা আওয়ামী লীগের বা বিএনপি প্রার্থী হিসেবে বিবেচিত হতেন না। বাট ইলেকশনটা পলিটিক্যালি হয়েছে। তো দলীয় প্রতীক আসার পরেও বা তারপরে এখন দলীয় প্রতীক না থাকার পরেও আমরা অবশ্যই বলবো ইলেকশন এখনও এটাও পলিটিক্যালি হয়, কারণ বিএনপি সিদ্ধান্ত নিয়েছে তারা নির্বাচন করবে না। তার মানে কি? তাহলে ইলেকশনটা পলিটিক্যাল, একটা পার্টি সিদ্ধান্ত নিচ্ছে তারা ইলেকশন বর্জন করবে, তার মানে পলিটিক্যাল ইলেকশন। তো সেই কারণে বিএনপি যখন বর্জন করে, আর এর আগে যখন 7ই জানুয়ারি ইলেকশন বর্জন করেছে, সেই হিসাবে ইলেকশন সিস্টেমের মধ্যে একটা ইমব্যালেন্স আসছে। যখন প্রধান বিরোধী দল নির্বাচন বর্জন করে তখন ইলেকশনের আকর্ষণ অর্ধেকটাই নষ্ট হয়, এটা কিন্তু বাস্তবতা। এবং আমি কিন্তু একটু অবাকই হয়েছি যে গত ইলেকশনেও ধরেন, জাতীয় নির্বাচনেও ধরেন, যে আওয়ামী লীগকে দলীয়ভাবে নমিনেশন দেওয়ার পরও বাকি প্রার্থীদেরকেও অ্যালাউ করা হয়েছে ইলেকশন করার জন্য যারা ইন্টারেস্টেড দলের পক্ষ থেকে। সেই হিসাবে এটা কেন করা হয়েছিল? যাতে প্রার্থীরা ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে উৎসাহিত করেন বা জানান ব্যবস্থা নেন। আগে আমরা দেখতাম না, রিক্সা ভাড়া দিয়ে আনা হইতো, ভ্যান ভাড়া করে আনা হইতো, গরুর গাড়ি ভাড়া করে আনা হইতো, প্রার্থীরা এটা করতো। তো গত 7ই জানুয়ারি ইলেকশনে, জাতীয় নির্বাচনে, সেই জন্যই কিন্তু দলের প্রার্থীদেরকে, দলের প্রার্থী ছাড়াও দলের অন্য প্রার্থীদেরকে অ্যালাউ করা হয়েছিল, কিন্তু টার্ন আউটটা সেভাবে হয় নাই। এটার মূল কারণ হচ্ছে বিএনপি ইলেকশনে আসে নাই। আমি মনে করি না যে বিএনপির নির্বাচনে বর্জন করার আহ্বানে মানুষ সাড়া দিয়েছে যেটা বিএনপি দাবি করে। আমার মনে হয় না কথাটা সত্য। সাধারণ মানুষ দেখে যে এখানে একটা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না, সব দল নাই, তারপরে এক দল ইলেকশন বর্জন করেছে, আবার গোলমাল হয় কিনা, ওই ফ্যাক্টরটা এই ইলেকশনও কাজ করেছে। সবাই বলেন যে ধরেন ইলেকশনের যে পদ্ধতি সেটা একটা সংস্কার দরকার, ইলেকশন কমিশনকে শক্তিশালী হওয়া দরকার। ইভেন আমরা ইলেকশন ইসিকেও দেখেছি যে চিফ ইলেকশন কমিশনার তিনি নানান সময় বলেছেন যে নির্বাচন পদ্ধতির উপর মানুষের আস্থা উঠে গেছে, নির্বাচন পদ্ধতির সংস্কার দরকার, জনগণের আস্থা ফেরানো দরকার। কিন্তু সংস্কারের ব্যাপারে কমিশনের কোনো ভূমিকা দেখেন এখন পর্যন্ত চোখে পড়েছে আপনার? ইলেকশন পদ্ধতিতে সংস্কার কারো কিছু আছে বলে আমার কাছে মনে হয় না। ইলেকশনের, বাংলাদেশের ইলেকশন কমিশন পৃথিবীর বহু ইলেকশন কমিশনের চাইতে শক্তিশালী। আমাদের আইন কিন্তু খুবই কড়া। ইলেকশন কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা অন্য অনেক ইলেকশন কমিশনের নাই, অন্য অনেক দেশে। আমাদের ক্রাইসিসটা একটা জায়গায়, সেটা হচ্ছে যে সকলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে না। যদি সব দল আসে, ধরেন সব দল মানে কি, আওয়ামী লীগ আর বিএনপি যদি আসে, তাহলে বাকি দলগুলো সবাই চলে আসবে। সব দলকে আনার ব্যাপারে কে ভূমিকাটা নেবে? প্রথম কোনো দল যদি নাও আসে, শুধু আওয়ামী লীগ এবং বিএনপি যদি ইলেকশন করে, তাহলেও আপনি দেখবেন সিনারিও চেঞ্জ হয়ে যাবে। সেটার অভাবের কারণেই টার্ন আউটটা কম হয়েছে। এবং আমি মনে করি যে বিএনপি তাদের রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু দেখেন, জাতীয় নির্বাচনে বিএনপি আসে নাই, কিন্তু তাদের দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তাই তো? এটাই তো দাবি ছিল। এখনো তারা অনড়ি আছে। স্থানীয় সরকার নির্বাচন তো আর স্থানীয় সরকার নির্বাচনে তো তাদের এই দাবি ছিল না। স্থানীয় সরকার নির্বাচন সবসময় সরকারের অধীনেই হয়। রাজা ভাই, এইটা অনেকেই বলার চেষ্টা করেছেন, আমি অনেকের সাথে আলাপে দেখেছি যে এই বিশ্লেষণটা দেওয়ার চেষ্টা করেছেন যে ধরেন এই যে স্থানীয় সরকার নির্বাচন, এটা তো সরকার পরিবর্তন হয় না, এটা স্থানীয় সরকারের ব্যাপার একেবারেই। সেখানে আওয়ামী লীগ, অনেকে বলেন যে আওয়ামী লীগ একটা কৌশল নিয়েছিল প্রতীক উঠিয়ে দিয়ে যত বেশি লোকজনকে দলের ভিতর থেকে, যে 7ই জানুয়ারিতে নির্বাচন হয়েছিল করা। বিএনপি এক্ষেত্রে বর্জন করে তাদের এই কৌশলকে কি কোনো রকমভাবে মাত দিয়েছে বা এই কৌশলকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে বিএনপি একেবারে বর্জন করে দিয়ে? না, বিএনপির আমি মনে করি যে সিদ্ধান্তটা ঠিক হয় নাই। যেটা বলছিলাম যে
জাতীয় নির্বাচন বর্জন করার তাদের একটা ইস্যু ছিল, যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হইতে হবে। এই নির্বাচনে তো সেই ইস্যু ছিল না, এই উপজেলা নির্বাচনে তো সেই ইস্যু ছিল না। তাহলে তারা কেন বর্জন করলো? তারা বর্জন করেছে এই কারণে, আমি যাদের সাথে কথা বলেছি তারা আমাকে এই কথাটাই বলেছেন যে ধরেন উপজেলা পরিষদগুলোতে বা ইউনিয়ন পরিষদগুলোতে বা জেলা পরিষদগুলোতে এগুলোর সাথে তো আর সরকার পরিবর্তন হয়ে যায় না, যার কারণে তারা মনে করছিলেন যে এই নির্বাচনে, কিন্তু তারা অতীত ঘেটে যে উদাহরণগুলো সামনে এনেছেন যে জিতে যাওয়ার পরেও আসলে কেউ দায়িত্ব ঠিক মতো পালন করতে পারেন না, হয় কোনো মামলা দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়। এই নির্বাচনে যাওয়ার বিরোধী দলগুলোর এই ধরনের বিরূপ পরিস্থিতির মধ্যে পড়ে বিরোধী দল, এটা সত্য। কিন্তু বিএনপি কি তাদের শুধুমাত্র দলীয়ভাবে বা জাতীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া ছাড়াই বা নেতাদের চিন্তাভাবনা ছাড়াও তারা কি দলের তৃণমূলের নেতাকর্মীদের কথা ভেবেছে? তাদের জাতীয় নির্বাচন করতে দেওয়া হয় নাই। এবার তো বিএনপির অনেক নেতা স্থানীয় পর্যায়ে তারা ইলেকশন করতে চেয়েছেন এবং তাদেরকে প্রথম পর্যায়ে ৭৬ জন, তারপরে বোধহয় ৬১ জন যারা ইলেকশন করতে চেয়েছেন বা নমিনেশন পেপার জমা দিয়েছেন তাদেরকে বহিষ্কার করেছে। নেতাকর্মীদের কথা কি বিএনপিকে ভাবতে হবে না, যাদেরকে দিয়েই দল? তো তারা তো ইলেকশন করতে চায়, অনেকে করতে চেয়েছে, এবং আজিজ ভাই বলেছেন এই বিরূপ পরিস্থিতির মধ্যেও তাদেরকে বহিষ্কার করার পরেও তাদের মধ্যে ৭ জন তারা জিতেছেন। তো নেতাকর্মীরা কি সারা জীবন বা বহু বছরের পর বছর তারা কি শুধু স্যাক্রিফাইসই করবে, তাদের কিছু পেতে হবে না? আমার মনে হয় যে জাতীয় নির্বাচনে আপনারা করেন নাই, সরকার পরিবর্তন ইস্যু ছিল, বড় ইস্যু ছিল, এটা জাতীয় আন্তর্জাতিক অনেক ইস্যু ছিল, সেটা আপনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে। এর আগেও বিএনপি ইলেকশন বর্জন করেছে 2014 সালে, সো এটা নতুন কিছু না। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে যেহেতু এটা দলীয় নির্বাচন নয়, দল এখানে ইনভলভ না হলেও পারতো, তারা বলতে পারতো যে যেহেতু দলীয় ইলেকশন নাই, এই ইলেকশনের ব্যাপারে আমাদের বক্তব্য। এই প্রশ্নটা কি সামনে আসতে পারে কিনা? ধরেন আমরা দেখছিলাম যে এইবার প্রথম দফায় তাদের 139টা ভোট হতে যাচ্ছে, সেখানে তাদেরকে লক্ষ্য করলাম যে 62 কি 63 জনকে তারা একেবারে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করেছে। প্রথম দফায় 76 জন, পরের 63 সম্ভবত, 62 অথবা 63, দ্বিতীয় দফায় 140 জনকে দুই দফার মধ্যে। গতকাল ঢালি ভাই একই কথা বলছিলেন, 140 জন। হ্যাঁ, সেখান থেকে যে মাত্র 7 জন বেরিয়ে এলো, যে প্রথম দফার 62 বা 63 যেটাই বলি না কেন, 7 জন বেরিয়ে এলো, ফলাফল তো এর বেশি কি কিছু হতো? অবশ্যই হতো যদি বিএনপি বর্জনের ঘোষণা না দিত, এবং যদি বিএনপি যারা এই অ্যাটলিস্ট যারা ইলেকশন করতে চেয়েছে তাদেরকে যদি বহিষ্কারও না করতো, যদি বিএনপি বিষয়টা ইগনোর করতো, তাহলে রেজাল্ট অনেক বেশি ভালো হতে পারতো। যে আমি একটু আজিজ ভাই বিশ্লেষণটা শুনতে চাই যে বিএনপির কি এটা কৌশলগত ভুল কিনা, এক। দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন যেটা রাজা ভাই তুলছিলেন, যে আসলে রাজনীতিতে নির্বাচন করতে চাওয়া সেটা তো একজন রাজনৈতিক অধিকার, সেই অধিকার খর্ব করার অধিকার আসলে কোনো রাজনৈতিক দলের আছে কিনা? শুধুমাত্র বিএনপি কথাও বলছে না, আওয়ামী লীগ কথাও চিন্তা করে বলবেন। আমি এই পয়েন্টটা একটু বলে দিই, তারপর আজিজ ভাই বলবেন। আওয়ামী লীগ যে সিদ্ধান্তটা নিয়েছিল বা বলেছিল যে মন্ত্রী এমপিদের স্বজনরা নির্বাচন করতে পারবেন না, এটাও কিন্তু মানুষের যে মৌলিক অধিকার তার পরিপন্থী। প্রত্যেকটা মানুষের নির্বাচন করার অধিকার আছে, এবং যেহেতু এখানে দলীয় নির্বাচন হচ্ছে না, আওয়ামী লীগ অ্যাটলিস্ট করছে না, তাহলে আওয়ামী লীগ কাউকে বলতে পারে না যে আপনি ইলেকশন করবেন না। এইটাও কিন্তু আমি মনে করি যে একটা ভুল সিদ্ধান্ত ছিল, এবং আলটিমেটলি সেটা প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ বেশিরভাগ প্রার্থীকে বসাতে পারে নাই, এবং যারা ইলেকশন করেছেন তাদের অনেকে জিতেছেন। জি, আজিজ ভাই কি বলবেন? না, এখানে কয়েকটি কারণ আছে। একটা হলো এর আগেও স্থানীয় সরকার নির্বাচন, ধরেন গত পার্লামেন্ট নির্বাচনে 6টি সেট আওয়ামী লীগ পেয়েছে, বিএনপি পেয়েছে। বিএনপিকে বলা হয়, বিএনপি বলছে 6টি সেট দিয়েছে, ফসকে গেছে আর কি। কারণ জনশ্রুতি আছে, প্রধানমন্ত্রী নিজেও বিশ্বাস করেন নাই যে 6টি সেট বিএনপি পেতে পারে, কিন্তু এটা প্রতিযোগিতামূলকভাবে আপনার প্রশাসন এই কারবারগুলি ঘটিয়ে দিয়েছে। ওখান থেকেই কিন্তু আসলে কঠিন অনাস্থার সূচনা। এরপরে আপনি দেখেন 4টে সিটি কর্পোরেশনে কিন্তু বিএনপি জিতল। অন্য সিটি কর্পোরেশনে যারা কাজ করেছে একমাত্র সিলেট বাদে, আপনার মান্নান সাহেব গাজীপুরে তো বসতেই পারলো না, শেষ পর্যন্ত মারাই গেল, তাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে মামলার অজুহাতে তাকে আপনার সিটি কর্পোরেশন মেয়র থেকে বাতিল করে দেওয়া হলো। আর চিটাগাংয়ের পরিবেশটা ভিন্ন। চিটাগাংয়ের যে মেয়র হয়েছিলেন তিনি কিন্তু মোটামুটিভাবে দাপটের সাথে
কাজ করেছে, কিন্তু অন্য সবগুলো কিন্তু আওয়ামী লীগের সাথে লাইন করে রক্ষা করতে মানে কাজ করতে হয়েছে। কিন্তু তবুও তারা তেমন, তাদের অভিযোগ তারা ওরকমভাবে ফান্ড পান নাই যেটা পাওয়ার কথা ছিল। আর এদিকে অনেক উপজেলা মেয়র এগুলো অনেককেই আপনার এক্সিকিউটিভ অর্ডারে নানা অজুহাতে বাতিল করে দেওয়া হয়েছে। আবার যারা ছিল তারাও আপনার ওই লোকাল এমপিকে সাথে মানে কথা না শুনে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে নাই, কারণ উপজেলায় এমপি হচ্ছে উপদেষ্টা আর ইউএনও হচ্ছে প্রত্যেকটা বিল 5 টাকার বিল পাস হলে ইউএনের সাইন লাগে। সুতরাং এখানে অন্য লোকাল গভর্নমেন্টের কারো কিছু করার নেই, কোনো একদমই এটা একটা খামোখা হয়ে গেছে। হ্যাঁ, এটা যদি এই জন্যেই আমি বলছি যে যখন নৌকা প্রতীকটা দিতে চায়, প্রতীকটা দিতে চায় আওয়ামী লীগ, তখন কিন্তু স্থানীয় সরকার বিশেষজ্ঞরা ফাইনালি অনেকটা মানে করে কম্প্রোমাইজ করে বলেছিল অন্তত পশ্চিমবঙ্গের আদলে অন্তত করা উচিত। পশ্চিমবঙ্গে কিন্তু অনেকটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মতো। তো যাই হোক, লোকাল গভর্নমেন্টটা দাঁড়ায় নেই এখন। এই জন্যেই 1, 2 হলো জাতীয় নির্বাচনে বর্জন করার ফলে এখন লোকাল গভর্নমেন্টেও তারা বর্জন করতে গেছে। এই জন্যেই যে জিতেও লাভ নাই, গেলেও পরিবেশটা ভিন্ন হবে। যখনই বিএনপি রাজনীতিতে যাবে তখন নির্বাচনে যাবে তখন আওয়ামী লীগ আর বিএনপির ভিতরে। কিন্তু যেটা বলছিলেন যে একটা দল দীর্ঘ সময় ধরে শুধু বর্জনের মানে আরও তো সামনে কয়েক দফা নির্বাচন আছে, সেই নির্বাচনগুলোও কি এইভাবে উপজেলাগুলোতে, বিশেষ করে তৃণমূল তো স্থানীয় সরকারের একটা গুরুত্বপূর্ণ একক, সেখানে তারা শক্ত নিয়ন্ত্রণ থাকা বলেন দলগুলোর বা তাদের কর্মীদের, সেক্ষেত্রে বর্জনের যে কৌশলটা এটা আসলে কতটুকু? না, এটা কিন্তু ডিবেটেবল। কারণ ব্যক্তিগতভাবে এটা একভাবে বলে দেওয়া যাবে না যে বর্জনটা সঠিক হয় নাই, আবার বর্জনটা বেঠিক হয়েছে। তবে আমি গণতন্ত্রে মনে করি নির্বাচনে যত বাধাই থাকুক না কেন নির্বাচনে থাকা উচিত। দেখুক না, আপনি বর্জন করে তারা ভোটার টার্ন আউট হয় নাই, সরকার ব্যর্থ হয়েছে, এটা তো নির্বাচনে অংশগ্রহণ করেও সেটা প্রমাণ করা যেত। এটা হলো আমার আর্গুমেন্ট। হ্যাঁ, তো এখানে যেটা এটা তো বলে বসে কেউ যে আপনি নির্বাচনে গেলেন তার অর্থ আপনি নির্বাচনটাকে বৈধতা দিলেন না। নির্বাচন ধরেন স্থানীয় সরকার নির্বাচনকে বৈধতা দিলেন কি দিলেন না, তাদেরকে নির্বাচন আটকে আছে, কোনো কিছু বন্ধ আছে না? বন্ধ নেই, কিন্তু একটা রাজনৈতিক দলে তো একটা নিশ্চয়ই স্ট্যান্ড থাকে, সে তো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে যে আমার এই সিদ্ধান্তের মধ্যেই সে থাকতে চায়। ভাই, রাজনৈতিক দল কি তার কর্মীদের কথা ভাবতে হবে কিনা আমার প্রশ্ন। কর্মীদেরও কিছু এক্সপেকটেশন আছে। ওকে, আপনি কর্মীদের জন্য কি করছেন? আপনি গত 20 বছর ধরে আপনি ক্ষমতার বাইরে, এবং যেটা বিএনপি অভিযোগ করে কর্মীদের বিরুদ্ধে মামলা, হামলা, গ্রেপ্তার, গুম, কিছুটা তো সত্য বটেই। তাদেরকে আপনি একটা স্পেস দিবেন না? আপনি ধরেন কথার কথা, বিএনপি যদি আজকে আচ্ছা জাতীয় নির্বাচন করে নাই মানলাম, ওটা তো রাজনৈতিক সিদ্ধান্ত, জাতীয় নির্বাচন, এটা তো রাজনৈতিক ইলেকশন না। এইখানে যদি আপনি সুযোগ দিতেন, কর্মীরা একটা স্পেস পেত, তারা ইলেকশন ক্যাম্পেইন করতে পারতো, তারা জিততেও পারতো, তা অ্যাটলিস্ট কর্মীদেরকে আপনি একটা স্পেস দিতে পারতেন। একটা বিরতি নেই, আমাকে একটা বিরতির সময় নিয়ে বলা হচ্ছে, আমি বিরতিতে যাওয়ার আগে বরং প্রশ্নটি রেখেই যেতে চাই। আপনি বলছেন স্পেসের কথা, এটা অনেকে মিশ্র প্রতিক্রিয়া আছে, কিন্তু আমরা দেখছিলাম যে এই নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য অনেক ধরনের কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হুমকির কথাও কেউ বলেন, অনেকে বলেন যে স্পষ্ট করে চিঠি লিখেও জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেল একটা উল্লেখযোগ্য সংখ্যক নির্বাচনে আসছে লোকজন। এখন প্রশ্নটা কি এরকম থাকে কি না যে নেতার নির্দেশ অলঙ্ঘনীয়, এরকম যে একটা মিথ আছে, সেই মিথটা কি চ্যালেঞ্জে পড়লো কি না? আমি একটা বিরতির পরে সেই বিশ্লেষণটা করবো। নেব ছোট্ট একটা বিরতি, ফেরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায় রেজনাল হকের কাছ থেকে আরেকটু বিশ্লেষণ শুনে আজিজ ভাই আপনার কাছে আসছি। যেটা একটু আগে আলোচনা হচ্ছিল যে আপনি বলছিলেন যে আসলে অন্তপক্ষে বিএনপির যারা তৃণমূলের নেতা কর্মীরা আছেন তারা একটা স্পেস পেত, নির্বাচনের মাঠে থাকতো, এলাকায় তাদের জনসংযোগ বাড়তো, কিন্তু বিএনপি থেকেও অনেক নেতার মুখ থেকে আমি এটা শুনেছি যে তারা বলছেন যে এরকম যে ধরেন তৃণমূলে কোনো একজন নেতা যদি জিতেও আসেন, ধরেন সে বাদও না পড়লো, কিন্তু তারা লক্ষ্য করেছেন যে কোনো নেতা এক ধরনের সরকারের সাথে সখ্যতা গড়ে তুলতে চায়, এবং সখ্যতা গড়ে তুলতে গিয়ে সে আর হয় দলের প্রতি অনুগত থাকে না, যে ক্রাইসিস হয়তো তারা অনেক দলগুলোকে
ইঙ্গিত করেও বলেন। সেক্ষেত্রে যদি কেউ নির্বাচিত হয়ে সরকারের সাথে সখ্যতা গড়ে তোলে এবং আন্দোলনের মাঠ থেকে নিজেকে গুটিয়েও ফেলতে চায়, সেক্ষেত্রে তো তাকে নিরুৎসাহিত করতে এই ধরনের সিদ্ধান্তগুলো কি কঠোর হওয়া দরকার নয়? এটা একটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট বা ধারণা। বিএনপির আগেও বিএনপির ঘোষিত ইলেকশনে গিয়েও বিএনপির অনেকে জিতেছেন। আপনি দেখেন 2014 সালে ইলেকশনের ইমিডিয়েট আগে 6 মাস আগে 5টা সিটি কর্পোরেশন ইলেকশন হয়েছে, তার মধ্যে 4টা সিটি কর্পোরেশন ইলেকশনে বিএনপি জিতেছিল। সেই যে সিটি কর্পোরেশনের যারা মেয়র হয়েছিলেন তাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই, যেটা আজিজ ভাই বলছিলেন ঠিক মতো। তারা কি আওয়ামী লীগে জয়েন করেছেন কেউ? আপনি যারা বলছেন কোথায় সক্ষতা তৈরি হলো, তারা কি কেউ আওয়ামী লীগে জয়েন করেছেন? তারা কি কেউ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছেন? এগুলি তো ভুল ধারণা। আজিজ ভাইয়ের বক্তব্যটা আমি মেনে নিচ্ছি, তাদেরকে প্রপারলি কাজ করতে দেওয়া হয় নাই। বা এখনও যদি উপজেলা ইলেকশনে বিএনপির যারা ইলেক্টেড হয়েছেন 7 জন, তাদেরকেও হয়তো প্রপারলি কাজ করতে দেওয়া হবে না। এই পরিস্থিতি কি বিএনপির পক্ষে যায় না? এই পরিস্থিতি কি আওয়ামী লীগের এগেনস্টে যায় না? মানুষকে আরও বিক্ষুব্ধ করে তোলে না? এই সুযোগটাও বিএনপি আন্দোলনও সরকার ফেলতে পারে না, আন্দোলন করেও কিছু করতে পারে না, অন্য কৌশলগুলিও নেয় না। ওকে, একটু আগে আজিজ ভাই বলেছেন যে উনি ফাইনালি বলেছেন অন এয়ারে যে কোনো পরিস্থিতি ইলেকশনে থাকা উচিত। এটার তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমাদের কি বলে পাকিস্তানের ইলেকশন, জাতীয় ইলেকশন। পাকিস্তানের ইমরান খানের দলের বিরুদ্ধে হেন কোনো কাজ হয় না ইলেকশনের আগে। আদালতও তার বিরুদ্ধে ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টও তার বিরুদ্ধে ছিল, তার বিরুদ্ধে মামলা হয়েছে, তার ওয়াইফের বিরুদ্ধে মামলা হয়েছে, এবং তাকে ইলেকশনে তাকে দলীয়ভাবে ইলেকশন করতে দেওয়া হয় না। তাদের প্রতীক দিয়ে তারা ইলেকশন করতে পারে নাই, তারা স্বতন্ত্র প্রার্থী দিয়েছিলেন, স্বতন্ত্র প্রার্থী, এবং স্বতন্ত্র প্রার্থীরাই সবচাইতে বেশি সিটে জিতেছেন। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ইলেকশনে তারা গিয়েছেন বলেই তো বোঝা গেল যে ইমরান খানের দল পপুলার। তো আপনি যে কোনো পরিস্থিতিতে, আপনি যেহেতু আন্দোলন, এই যে 7 জনের ইলেকশনের আগে আমরা তার আগের 6 মাস বা 3 মাস ধরে তো শুনছিলাম এই সরকার অমুক তারিখ, অন্তত 20টা ডেট আপনি পেয়েছেন, অমুক তারিখে সরকার পড়ে যাচ্ছে, তাই তো? বিএনপি নেতাদের কথাবার্তায় কিন্তু এরকম অনেক ডেট আমরা পেয়েছি। আপনি আন্দোলন সরকারকে ফেলতে পেরেছেন? পারেন নাই। আপনি যখন আন্দোলন করেও ফেলতে পারছেন না, তাহলে আপনি ভিন্ন কৌশল নেবেন। ওকে, বিএনপি শুধু আন্দোলনও পারে না, অন্য কোনো কৌশলও নেয় না, ঘরে বসে সবচাইতে সহজ সিদ্ধান্ত বর্জন। এটা হলো সবচাইতে সহজ সিদ্ধান্ত। আপনি নেতারা জেলে গেলে কোনো অসুবিধা হয় না কিন্তু, কারণ জেল থেকে যখন বের হয়ে আসেন সদ্য কারামুক্ত অমুক ভাই, উনি আরও বড় নেতা হয়ে যান। কিন্তু আপনি তৃণমূলের নেতাদের কথা ভাবছেন, তারা জেলে গেলে, তারা যদি কি বলে তাদের বিরুদ্ধে মামলা হলে তাদের কত কষ্ট হয়, কেউ তাদের কথা ভাবে নাই। তারা ঢাকায় বসে অথবা লন্ডনে বসে সিদ্ধান্ত দিচ্ছেন। এই কারণেই আজকে এই নেগেটিভ সিদ্ধান্ত কিছু হলে না, এই সিদ্ধান্ত দলের কোনো, লাস্ট কথা শেষ করি, এই যে বর্জনের যে সিদ্ধান্ত নিয়ে কি কোনো কিছু বন্ধ আছে? সরকার তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না। বিএনপির লাভটা কি এখান থেকে? যে নিশ্চয়ই আজিজ ভাইকে তার বিশ্লেষণ শুনবো, কিন্তু পাশাপাশি এটা যদি ছোট্ট করে একটু যোগ করেন। আমরা দেখছিলাম যে বিএনপির প্রসঙ্গ যখন আসছে বা বিরোধীদের প্রসঙ্গ যারা আসছে, তার বর্জনের ফলে কী কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হচ্ছে তাদের জন্য, সেটা নিশ্চয়ই একটা বিশ্লেষণ হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কি আমরা তাদের উপজেলা পর্যায়ে যে চরম বিভক্তিটা সামনে এসছে, সেটাকেও কি দৃশ্যমান হচ্ছে? সেটাও কি পরিষ্কার হয়ে যাচ্ছে? নিশ্চয়ই বিভক্তি হয়েছে। গত জাতীয় নির্বাচনের সময় যে কৌশল আওয়ামী লীগ নিয়েছিল, সেম কৌশল এবারও নিয়েছে। কিন্তু জাতীয় নির্বাচনের কৌশলও কিন্তু সাকসেসফুল হয় নাই। মূল উদ্দেশ্য ছিল টার্ন আউটটা বাড়ানো, একমাত্র উদ্দেশ্য ছিল এটা। কারণ আওয়ামী লীগের যদি একজন হলো অফিসিয়াল ক্যান্ডিডেট আর 3 জন হলো স্বতন্ত্র প্রার্থী, তার মানে কি 4 জন মিলে চেষ্টা করবে ভোটার আনার জন্য সেন্টারে, তা হয় নাই সে কাজটা। এবং এই ইলেকশনেও একইভাবে আওয়ামী লীগ নৌকা প্রতীক দেয় নাই, একই কারণে, যাতে আওয়ামী লীগের যতজন ক্যান্ডিডেট ইলেকশন করতে চায় সবাই করুক, এবং করেছেও তাই। তারপরেও কিন্তু টার্ন আউট অফিসিয়াল হিসাবে 36 পয়েন্ট সামথিং, যেটা অনেকে আবার এটা নিয়েও চ্যালেঞ্জ করেন বা বলেন যে এটাতে আরও কম। সো আওয়ামী লীগের এই কৌশল কাজে লাগে নাই। উল্টো যেটা হয়েছে এটা সত্য, দলের মধ্যে বিভক্তি বেড়েছে এবং ক্ষমতাসীন দলের তো আপনার একটা থাকে, প্রাপ্তির আকাঙ্ক্ষাটা বেশি থাকে নেতা কর্মীদের মধ্যে। তো আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতা থাকাতে এই আকাঙ্ক্ষাটা আরও বেড়েছে। তো বিভক্তি
এই দুটো ইলেকশনে এই কৌশল নিয়ে আওয়ামী লীগ এই বিভক্তিটা আরও বাড়িয়েছে, আমি এটা অবশ্যই বলতে হবে, এবং সেটার প্রমাণ আমরা পাচ্ছি। তবে তারপরেও এটা বলবো, উপজেলা ইলেকশনে বিভক্তির কারণে যে পরিমাণ, যে সংখ্যায় আপনার মারপিট, সংঘর্ষ, খুন, গোলমাল হওয়ার আশঙ্কা ছিল, সেটা হয় নাই, এটা সত্য, এটাও কিন্তু বাস্তবতা। আজিজ ভাই, এই প্রতীক নির্বাচন বা প্রতীকটা কি তৃণমূলে নিয়ে যাওয়া কোনো ভুল সিদ্ধান্ত ছিল, নাকি ওই সিদ্ধান্ত এখন যে তুলে নেওয়া এটা ভুল? প্রতীক দেওয়াও ভুল, প্রতীক তুলে নেওয়াও ভুল, আইন সংশোধন না করে। আইন বহাল আছে, কিন্তু একটা লোক আইন থাকলেও জাতীয় নির্বাচনেও তো স্বতন্ত্র সংশোধন করে প্রতীকের ব্যাপারটা করেছে। আমি বলি, ধরেন যে নির্বাচন মানে যখন আসছে যে এই দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের যে 1% স্বাক্ষর, ভোটারের স্বাক্ষর জমা দেওয়া, এই দুটোই ব্যাপারে বলেছে যে আপনি চাইলে দলীয় প্রার্থী ইলেকশন করতে পারবেন, আপনি নাও করতে পারেন, দুই ধরনের প্রভিশন আছে। আইন যেটা আছে, আমি বলি যেটা করা হয়েছিল প্রতীক, এই যে এত সহজে তুলে ফেলার কারণেই তো অনেকেই বলা চেষ্টা করছেন যে ইসি আরেকটা সরকারকে তুষ্ট করা ইলেকশনের কথা। বিষয়টা এই জায়গায় যে এক হলো যে আমাদের, যেমন রাজা সাহেব বলছে পাকিস্তানের যে হ্যাঁ, ইমরান খান তো বোল্ড ভূমিকা পালন করেছে, এটা সত্য, কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের একটা বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে ইলেকশনের বিষয়ে। যেমন ধরেন, ইমরান খানকে প্রথমে বিচার বিভাগ বলে দিল তাকে গ্রেপ্তার করা যাবে না, গ্রেপ্তার করে নাই। প্রথম গ্রেপ্তার করছে, পরে গ্রেপ্তার করা যাবে নাই, করে নাই কিন্তু। আর ওখানে কতকগুলো প্রদেশ আছে, বাংলাদেশে ইউনিটারি দেশ, আমাদের দেশে একক ডিসিশনে সব হয়, কিন্তু ওখানে যেখানে প্রদেশ আছে ওখানে আলাদা আলাদা কিন্তু পকেট প্রদেশগুলি, সুতরাং ওখানে কিন্তু এক ধরনের ডিসিশন চাপানো যায় না। হ্যাঁ, এবং সেনাবাহিনীও এবার কিন্তু সেনাবাহিনী এবং বিচার বিভাগ যৌথভাবেই কিন্তু সরকার এবারে কিন্তু একটু বিভক্তি ছিল। যাই হোক, ওটাও একটা লম্বা আলোচনা। আর বাংলাদেশে যেটা হয়ে গেছে যে ইলেকশন সিস্টেমটা ভণ্ডুল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এখন ইলেকশন করে প্রশাসন, হ্যাঁ, অর্থাৎ প্রশাসন প্রতিযোগিতা করে, প্রশাসন আপনি দেখেন যে কোনো ইলেকশন, ধরেন বিএনপি ইলেকশনে গেলেই আপনি পুলিশ প্রশাসন অ্যাক্টিভ হয়ে যেত, সব ধাওয়া দিত। এবারে যেহেতু আমরা আর মামুরা, সুতরাং কার পক্ষে লাঠি চালাবে, তারপরে তো দৌড়াদৌড়ি হয়েছে, কিছু চালাইছে, নিরপেক্ষ ভূমিকায় নিয়েছে। কিন্তু রাজা ভাই কথা বলছিলেন যে উপজেলা তো ভুল কৌশল, এটা কি বিএনপি ব্যাকফুটে নয়? না, উপজেলা নির্বাচন ধরেন পলিটিশিয়ানরা পলিটিক্যাল ডিসিশন নিবে, আমি তো এটা আগেও বলেছি যে উপজেলায় প্রথম দিকে যেহেতু যেভাবেই হোক না কেন তারা বলতে পারতো যে আইন পুরোটা বাতিল করো, ওই আমি যেটা বললাম, তো তারা প্রয়োজনে জনগণের কাছে বলতো যে এটা স্থানীয় সরকার নির্বাচন, এটা আগের মতো পলিটিক্সের বাইরে থাকতে হবে, অথবা যেটা আমাদের বিশেষজ্ঞরা বলছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতের মতো একটা হবে। এটা তো কোনো ভাগেই না, খালি মেয়র, খালি উপজেলা চেয়ারম্যান প্রতীক, বাকিগুলো পশ্চিমবঙ্গে তো হয় আগে কাউন্সিলর সব নির্বাচিত হয়, তাদের ভিতর থেকে একজন আপনার চেয়ারম্যান বা মেয়র হয়। তা আর ওই প্রতিষ্ঠানটা স্বাধীনভাবে, ওখানে রাজনৈতিক প্রভাব নাই। এটা তো এখন তো আমাদের স্থানীয় সরকারটা পুরোপুরি এমপিকে উপদেষ্টা করে দেওয়ার ফলে, আর ইউএনএকে সব অর্থনৈতিক ক্ষমতা, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা দেওয়ার ফলে এই আমাদের স্থানীয় সরকার কোনো কাজই করতে পারে না, এদের কোনো কিচ্ছু করার নেই। তো সুতরাং এই জায়গাটা বিএনপি অপোজিশন এখানে স্টিক করতে পারতো যে এটাকে আপনার স্বায়ত্তশাসনের রূপে এই প্রতিষ্ঠানকে করতে হবে, আপনার এমপি উপদেষ্টাটা বাতিল করো, এটাকে এই করো সেই করো। আর পার্টিকে বলে দিতে পারতো যে এটা যেহেতু স্থানীয় সরকার নির্বাচন, যেভাবে হোক প্রতীক তো নাই, যে যার খুশি নির্বাচন করুক, আগের মতো তারা আগের স্ট্যান্ডে চলে যেত, যে কোনো বুদ্ধিজীবী করুক, বিএনপির করুক, যে খুশি করুক, এইভাবে অফ হয়ে যেতে পারতো। কিন্তু এখন যেটা বর্জন করার ফলে এ কথাটা ঠিক যে বিএনপি তার রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করছে, হ্যাঁ, সেখানে তারা বহিষ্কার করে দিছে, তারা ক্ষমতা প্রয়োগ করতে পারছে, আওয়ামী লীগ পারে নাই। আওয়ামী লীগ তাদের যেহেতু দীর্ঘদিন সরকারে থাকার পরে প্রত্যেকটা জায়গায় মিনি মিনি সরকার তৈরি হয়ে গেছে, যেখানে এমপি আছে তার ছেলে ভাই
অথবা ছেলে আর একজন মেয়র হইতে হবে, অথবা চেয়ারম্যান হইতে হবে, এইভাবে কিন্তু বলয় তৈরি হয়ে গেছে, যেটাকে বলা হয় পরিবারতন্ত্র হয়ে গেছে। পরিবারে যদি কেউ যোগ্য থেকে থাকে তখন কি করবে? না, পরিবারতন্ত্র এবং গোষ্ঠী না, ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো ধরেন এই যে যেমন ওবায়দুল কাদেরের যোগ্য নেতা যদি কারো ওবায়দুল কাদেরের ভাই, সে তার সাথে যুদ্ধ করেই তো সেতে হেতে হয়, তার তো প্রশ্ন আসে না। কিন্তু যে কোনোদিন আরেকজন তার মেয়েকে পলিটিক্সের ভিতরে নাই হুট করে এনে নমিনেশন দিয়ে জোর করে নিল, এখানে তো আপত্তি থাকারই কথা। আপনার তৃণমূলে তো আপনাকে দলগুলো তো আপত্তি করে কোনো সমাধানে আসতে পারে না। না, কারণ হচ্ছে যে পার্টিগুলোর ভিতরে গণতন্ত্র নাই, গণতান্ত্রিক চর্চা নাই, ক্ষমতা কেন্দ্রীভূত। কিন্তু দিন শেষে এসে আমাদেরকে নির্বাচন নিয়ে হতাশ হতে হচ্ছে, হাউতাশ করতে হচ্ছে, কোথায় ভোটার খুঁজতে হচ্ছে। আমি বরং বিরতির পর ফিরে এসে এটা জানতে চাইবো যে এই যে হতাশা, এটার উৎসটা আসলে কোন জায়গা থেকে শুরু হলো এই হতাশার সূচনা? আমি এটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করবো। ছোট্ট একটা বিরতি। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। আজিজ ভাই একটু বলবেন নিশ্চয়ই, যে এই প্রশ্নটা রেখে গিয়েছিলাম, যে এই যে আমরা বলছি এত খোঁজাখুঁজি করেও মানুষের আগ্রহ পাওয়া যাচ্ছে না, ভোটার আসছে না, নানানভাবে নানানজন নানান বিশ্লেষণটা করেন। কিন্তু আমি যদি বলি যে একের ডেট ধরে বা সময় ধরে বা অনুমান করেও যদি আপনি আপনার বিশ্লেষণটা দেন, যে অনেকেই বলার চেষ্টা করেন 14, 18, 7 এগুলোই হচ্ছে সেই হতাশার উৎস। আদৌ কি সেই হতাশার উৎস? যেহেতু রাজা ভাই একবার বলছিলেন যে দুটো তো দুই বিষয়, একটা তো জাতীয় নির্বাচন আর একটা স্থানীয় সরকার নির্বাচন, সেই হতাশা এখানে এসে কেন? না, আমার ইয়েটা হচ্ছে যে 2018 সাল থেকে শুরু, বিশেষ করে যদি 13 ধরেন, 13, 17, 18, তারপরে 24, 7, এগুলো তো নির্বাচন। তো সেটা যে যত গুরুত্বপূর্ণই হোক, সরকার পরিবর্তনই হোক আর না হোক, আর লোকাল গভর্নমেন্টই বলেন, নির্বাচনের যে গণতান্ত্রিক সংস্কৃতি, এটা বিনষ্ট হয়ে গেছে। কারণ নির্বাচন করার বিষয়টা সিদ্ধান্ত নেয় এখন সরকারি কর্মকর্তারা, রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করতে পারছে না। জাতীয় নির্বাচনে 2000 আপনার সর্বশেষ যেটা এই যে 6 জন পাইল, এই নির্বাচন তো সরকার এইভাবে রেজাল্ট চায় নাই, রাজনৈতিক নেতারা চায় নাই। তো অন্তত পক্ষে বিএনপি অন্তত 50-60টা সিট পাবে, এই ধারণাটা ছিল। কম্পিটিশন করে সব ডিসিরা পরিষ্কার, ডিসিএসপিরা, আমার সিটে যদি আওয়ামী লীগ হারিয়ে যায় তাহলে আমার প্রমোশন হবে না, আমার এই হবে না। কেন হারবে? কোনো নির্দেশ মানে নাই, এটা জনশ্রুতি আছে, তো শুনছি তো, কম্পিটিশন করে সব হারাই দিছে বাক্সখান্ডি। তো এই জন্য নির্বাচন এখন যে জায়গায় যেভাবে বর্ণনা করছেন তাতে তো আওয়ামী লীগ থাকারই কথা না, সব ডিসিএসপি মানে আমলা নির্ভর। কোনো দেশে আর আমলা লীগ থাকতে পারে? অনেকটা নাই তো, মানে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ দেখছেন না? গভর্নমেন্টের নিয়ন্ত্রণ তো নাই, বলেন না একটা সেক্টর নিয়ন্ত্রণ আছে। আমাদের দেশে আলু বাম্পার ফলন হয় এবং 10 লাখ টন উদ্বৃত্ত আলুর ওঠা শুরু হয়ে গেছে। আলুর দাম 50 টাকা, এখন 50 টাকা হয়েছে, 60 টাকা উঠছে না। আলু খাইছেন না? কেন হয়? পেঁয়াজ আমাদের দেশে 4 থেকে 6 লাখ টন উদ্বৃত্ত আমাদের দেশে প্রোডাকশন হয়, অথচ চীন থেকে আসে, ভারত থেকে আসে পেঁয়াজের দাম, বাংলাদেশেরটা খবর পান না। আমাদের দেশে ভারতে যদি কয় আমি এক্সপোর্ট বন্ধ করছি, ব্যাস বাংলাদেশের দাম বেড়ে গেল। আপনার মন্তব্য শুনে আমার একটা ইন্টারেস্টিং মানে পয়েন্ট মনে হচ্ছে, যে আমি একটু রাজা ভাই উনার বিশ্লেষণটা শুনি। যে যেহেতু আপনি বলছিলেন যে টানা ক্ষমতার বাইরে থাকার ফলে বিএনপি এক ধরনের চাপের মধ্য দিয়েই যাচ্ছে, যেটা আজিজ ভাই বললেন যে টানা ক্ষমতা থাকার ফলেও তো আওয়ামী লীগের মধ্যেও তো এক ধরনের সংকট দেখা দিয়েছে, যে দলের আসলে অনেকটাই আমলা নির্ভর, রাজনীতির বাইরে গিয়ে চলে যাওয়া, বিষয়টা কি এরকম? আচ্ছা, এটার আগে আমি একটু আজিজ ভাই আলু এবং পেঁয়াজ সম্পর্কে যেটা বললেন ওটা একটু বলতে চাই। প্রথমত হচ্ছে যে আলুর বাম্পার ফলন হওয়ার পরও দাম বেশি কেন, এটার সাথে তিনি আমদানি করার পায়তারার ইঙ্গিত দিচ্ছিলেন। আসলে ব্যাপারটা এরকম স্ট্রেট এভাবে বলাটা আমি একমত না এটার সাথে। আলুর সংকট তৈরি করেছিল হিমাগার মালিকরা, তারা স্টোর করেছে, মজুতদারি করেছে, সেখানে আলুর দাম বেড়েছে। হ্যাঁ, ওই তো ব্যবসায়ীরা পেঁয়াজও তাই করছে। আচ্ছা, না, আর পেঁয়াজেরটা আপনি যেটা বললেন আজিজ ভাই, যে পেঁয়াজ উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ, তথ্যটা ভুল। আমরা 70% আমাদের যে ডিমান্ড সেটা প্রোডাকশন করি, বাকি 30% ডেফিসিট থাকে, এবং সেই কারণে আমাদেরকে ভারতের উপর নির্ভরশীল হতে হয়। আর আপনি এখন যেটা বললেন যে টানা ক্ষমতার বাইরে থাকা
বিএনপির বিএনপির জন্য যেমন একটা সংকট তৈরি হয়েছে, চ্যালেঞ্জ তৈরি হয়েছে, টানা ক্ষমতায় থাকাও কি আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ হলো কিনা, যেটা আজিজ ভাই বলছিলেন যে টানা ক্ষমতায় থাকার ফলে আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকা এবং এক্ষেত্রে আমলাতন্ত্র প্রশাসনের একটা সহায়ক ভূমিকা, এটার যে অভিযোগটা আজিজ ভাই করেছেন এটা একেবারে ভুল না, এটা সত্য। সরকারের টানা ক্ষমতা থাকলে অনেক সময় অসুবিধাও হয়। ধরেন যারা ক্ষমতাসীন দলে আছেন তাদের মধ্যে চাওয়া পাওয়ার হিসাবটা অনেক বেশি করে দেখা দেয় আর কি। এই কারণে একটা ইলেকশনের জন্য এমনও হয়েছে যে এটা বোধহয় গত 18 সালের ইলেকশনে হয়েছে, বা একটা সিটের জন্যে 50 জন প্রার্থী একটা দলের। এটা হয় মানে কি, মানুষের মধ্যে ইলেকশন করলে, ইলেকশনের নমিনেশন পাইলেই জিতে যাব, জিতে গেলেই টাকার মালিক হব, প্রতিদ্বন্দ্বী ছাড়া ক্ষমতার মালিক হব। তো এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে কিন্তু আওয়ামী লীগের ভিতরে। এবং আওয়ামী লীগ এখন যে কৌশল নিয়েছে সেই কৌশলটা যদি সাকসেসফুল হইতো তাহলে এটাকে সমর্থন করা যেত, যে দল থেকে যদি 4টা লোক দাঁড়ায় তাহলে ভোটার টার্ন আউট বেশি হবে। সেটাও যখন ফেল করেছে তখন এই কৌশল নিয়ে আওয়ামী লীগকে ভাবতে হবে আসলে। আর একটা প্রশাসন এবং পুলিশের যে আপনার যে ক্ষমতায়ন যেটা হয়েছে, এটা তো সত্য কথা। এইটার থেকে না, আমি এটা একমত না যে পুরোপুরি আওয়ামী লীগের রাজনৈতিক নিয়ন্ত্রণ নাই সরকারের, এটা ঠিক না, কিন্তু ওটাও সত্য এটা যে তাদের ক্ষমতায়ন হয়েছে। জি, কিন্তু তাহলে এই প্রশ্নটাও কি জরুরি হয়ে যায় কিনা? বয়স তো দেশের কম হয়নি, 53 বছর হতে চললো। এখনও যদি 53 বছরের মাথায় এসে আপনারা আমার 3 জন এখানে বসে যদি এখনও এই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য ভিত্তিতে একটা নির্বাচন না করতে পারি আমরা, মানে সেই প্রশ্নটাকে আমি কীভাবে করবো আসলে আপনার কাছে, যে কেন এত বছর লাগছে আমাদের একটা ঐক্যমত্যে যেতে? আমরা কি পারবো না সামনে? শোনেন, আমরা নির্বাচন পদ্ধতি, আইন, ইলেকশন কমিশনের ক্ষমতায়ন, এগুলির জন্য, ইলেকশনের এই দুর্দশার জন্য এই সমস্ত কোনো কিছুই দায়ী না। আচ্ছা, আমি সিম্পলি মনে করি ইলেকশনটা যদি ইনক্লুসিভ হয়, সব দল যদি ইলেকশনে আসে, তাহলেই দেখবেন সিনারিও চেঞ্জ হয়ে গেছে। কিচ্ছু করতে হবে না, আপনি দলে দলে ভোটার দেখবেন যে লাইন ধরে দাঁড়ায় সারাদিন ধরে। এর আগে যেটা আমরা দেখছি, সারাদিন ধরে ভোটার লাইনে দাঁড়ায় আছে। শুধুমাত্র 2টা প্রধান দল যদি ইলেকশনে পার্টিসিপেট করে তাহলেই আর কোনো সমস্যা নাই। আজিজ ভাই, সেই সুযোগ কি হবে সামনে আমাদের? না, দিন দিন এমন জায়গায় চলে গেছে, আমি যেটা বলছি এটাতে প্রশাসন, বিশেষ করে নির্বাচন কিন্তু সরকার করে না, মানে পলিটিক্যাল পার্টি করে না, কমিশন। সরকার ধরেন ভারতে 3 জন কমিশন, বেসিক্যালি কোনো আইন নাই, তারপরেও তো নির্বাচনটা গ্রহণযোগ্য হয়। ত্রুটি বিচ্যুতি আছে, হয়। বাংলাদেশে কঠোর আইন করা আছে, 5 জন লোকও দেওয়া আছে, সরকারের লাঠিয়াল বাহিনী সব তাদের অধীনে দিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন হয় না। কারণ নির্বাচন করার যে রাজনৈতিক দলে যে পলিটিক্স করা, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী দলের মধ্যে গণতন্ত্র নাই। ওকে, তার মানে আগে নিজেদের ভেতরে গণতন্ত্র চর্চা করতে হবে, তারপর বাকিদেরটা নিয়ে আগাতে হবে। নিশ্চয়ই। আমাকে আর সময় দিতে পারছি না আজিজ ভাই। একই সঙ্গে রাজা ভাই, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আপনারা মূল্যবান সময় দিয়েছিলেন। আর এই 24 ঘন্টায় আবার দেখা হবে রোববার।